তোরে পড়ালেখা শিখাইলে তখন ভালো পোলা দেইখা তুই বাইর হইয়া যাবি তখন। পরে যেটা যে কইছে পরে কান্দতাছি বইয়া, বইয়া। আপু আইসা পরে আপুর কই, "দেখো আপু, এমনি করে যদি কয় তাইলে কেমনে হইব কও?" পরে আপু কি করতো? হ্যার লগে, লগে নিয়া যেত আমারে। পরবর্তীতে হ্যাঁ গার্মেন্টসে ঢোকার করে আরকি। গার্মেন্টসে ঢুকে। তখন সবাই তারে কুট্টি শামিল করে আরকি ডাকে। কুট্টি শারমিন। জি। কুট্টি শারমিন কেন বলতো? ইচ্ছামি করে আরকি। এমন কোনো কাজ নাই যে আমার আপু না পারে। সে দেখতে অনেক সুন্দর। সবাই তারে খ্যাপানোর জন্য বলতো কুট্টি হুম, শারমিন। কিন্তু সে ক্ষেপতো না। সে আরো হাইসা উড়াইয়া দিত যে, "যা বল, সমস্যা নেই।" আর ওই কুট্টি শারমিন বললে সবাই চিনতো আমার আপুরে। পরে যেয়ে ওই গার্মেন্টসে ঢুকলো। ঢুকার পরে সবাই আস্তে, আস্তে ১ম হইলো ৳৩০০ বেতন। তারপর অপারেটর হইলো। এমনি করে অপারেটর হওয়ার পরে হইলো ৳১৫০০ তারপর কি হলো? তার পরবর্তীতে যখন আমার আপু যখন এই চাকরি করতে, করতে অনেক বছর হয়ে যায়, তারপর আমার আপুর একটা ছেলে আরকি পছন্দ করে। তারে না বলে কারণ সে দেখতে অনেক খারাপ। আর সে খারাপ কাজও করে। সে খুন-খারাপি করে আরকি বেশিরভাগ। তারপর সে আপুরে ইয়া মানে অফার দিল প্রেমের যে, "আমি তোমার সাথে প্রেম করব বা দ্বিতীয় কথা তোমাকে বিয়ে করব।" আচ্ছা। তারপর এটা যখন বলে তখন আমার আম্মার কানে যায়। কানে যাওয়ার পরে আমার আম্মা কি করে লোকটার মার কাছে বলে যে, "আপনার ছেলে যাতে আমার মেয়ের পিছনে ঘুরঘুর না করে। তাহলে কিন্তু খুব খারাপ হবে।" তারপরে আমার আব্বু অফিসে যায়। বাসায় যায় অফিস থেকে। অফিস থেকে যখন বাসায় যায় তখন আমার আব্বুরে খুব মারে আমার আম্মু। হুম। যে, "তুই এক ছেলের সাথে কেন কথা বলবি? কোন ছেলের সাথে আমার আব্বু কথা বলতে পারবে না। হুম, হুম। তো তুই এই ছেলের সাথে কেন কথা বললি?" তারপরে এটা যখন বলছে তখন বলছে, "আম্মু আমি কথা বলতে চাই নাই।" তারপরে সে আমার পথের মাঝখান দিয়ে কাটা হয়ে দাঁড়াইছে যে আমাকে যাইতে দিতেছে না। হুম, হুম, হুম। এমন করে দাঁড়াইছে ২-৩ টা ছেলে একসাথে ভয়ে কিছু না ভয়ে এখন বলতেও পারতেছি না। ওকে। এটা যখন বলছে তখন এটা শুইনা আরো পিটাইতেছে। একটা চিকন বাঁশের লাঠি বলে সেই লাঠি দিয়ে মারতেছে। মারছে দেখে অনেক দাগ হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে, ফাইট হয়ে গেছে ২-১ জায়গায়। তারপর সকাল হয়, সকাল হওয়ার পরে আপু আবার অফিসে যায়। যাওয়ার পরে আমি থাকি বাসায়। আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠি। ওঠার পরে সেদিনকার আবার ওই লোকটা আসে, জিরেটা। আমি ঘুমায় থাকি তখন আমার গায়ে হাত দেয় লোকটা। যে আমার হাত দেয়। মানে আপনার আঙ্কেল ডাকবেন যাকে? না, না সে না। মানে হচ্ছে এই লোকটা পছন্দ করে আমার আপুরে। কি নাম ছিল ওর? সঠিক আমি জানি নাই আরকি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা জীবনের গল্পের কিছু অংশ দেখেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সাথে শেয়ার করব। তার আগে অনুরোধ করব ভিডিওটি একটুকু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখি। হাত দেওয়ার পরে আমি ঠাস করে ঘুম থেকে উঠে যাই। আমার আম্মুরে আমি বলতে চাই কিন্তু আমার আম্মু বললে কি হবে সে বিশ্বাস করবে না। সেটা মনে রেখে আর বলি নাই আমার আম্মুকে। তারপর আমি আপুরে বলছি একদিন। পরে আপুরে যেয়ে বলছি আপু কি করছে? একদিন অফিসে যাইতেছে তখন সামনে দাঁড়াইছে। তখন তারে জুতা দিয়ে একটা বাড়ি মারে। আচ্ছা। তারপর সেই জুতা দিয়ে যে বাড়ি মারে ছেলেটার জিত হয়ে গেছে। পরে জিত হওয়ার পরে এখন ছেলেটা আরো পিছনে বেশি লাগছে। পরে ছেলেটার মা এসে আমার আম্মুকে বলে যে, "শারমিনের মা, তুমি তোমার মেয়ের একটু সামলায় রাইখো। ওরে একটু চেকে, চেকে রাইখো কারণ আমার ছেলেটা খুব খারাপ।" পরবর্তীতে আমার আম্মু অফিসে দিয়ে আসে, আবার আম্মু অফিস থেকে নিয়ে আসে। আচ্ছা। এখন তো আর কোনো ফাঁক পাইতেছে না। হুম। পরে আম্মু একদিন দেশের বাড়িতে গেল বেড়াইতে। সেই যে বিয়ে হইছে যেই লোকটার সাথে ওই দেশের বাড়ি। জি। তার সাথে গেছে। কোথায় ছিল দেশের বাড়ি? কুয়াকাটার দিকে আরকি, বরিশালের দিকে আরকি। আচ্ছা, আচ্ছা। যাওয়ার পরে আমি আর আমার আপু থাকি। তখন একটু, একটু কিছু বুঝি আমি। কি এখন ওই ছেলেটা একটু সুযোগ পাইছে যে বাসায় কেউ নাই, এখন আমি গেলে হয়তো ভালো হবে। তখন আসে, আসার পরে দেখে যে আমি আর আমার আপু। পরবর্তীতে আমার আপুরে জোর করে আরকি কিছু করার জন্য। কিন্তু আল্লাহর রহমত যে এর ভেতরেই আমার খালা চইলা আসে, ছোট খালা। তারে পুলিশে ধরায় দেওয়া হয়। ওকে, ওকে, দ্যাটস ভেরি গুড জব। অবশ্যই সেটা উচিত ছিল। হ্যাঁ, তারপর? তারপর পুলিশে ধরার পরে ওর মা আবার বলছে যে, "শারমিনের মা, তুমি যে এই কাজটা করছো তোমার বোনে ভালোই করছে। এটাই আমার ছেলের প্রাপ্য ছিল।" ছেলে যেহেতু পুলিশে নিছে, মার তো ছাড়াই আনতে হবে যতই খারাপ হোক সে তো মা। পরবর্তীতে ছেলেরে যেয়ে ছাড়াই আনলো। আনার পরে ছেলেরে বিয়ে করায় দিল আরেকজনের সাথে জোর করে। সেই বউটারও সে ভালো রাখে না আরকি। সে আপুর দিকেই চলে আসে। পরে আপুর ছবি বরিশালের ছবি পাঠাইছে যাতে তার বিয়ার ঠিক করার জন্য। ৩ টা ছেলে দেখছে, ৩ টা ছেলে ৩ জনে বিয়ে করতে চায়। আচ্ছা। পাগল হয়ে গেছে সবটিতে। ছবি দেখে এত সুন্দর আমার আপু। ওকে। পরে আমার আপু রেডিয়া
একজনের সাথে হলো যে আমার সে চাস্তো ভাই, তার নাম সগির। তারপরে মানে আমার আপু কি করে একবার আর কি পলায়া জায়গা, মানে আমার আম্মু চাইছিল না যে এখানে বিয়া দিব, এর ভিতরে একটা বিয়া দিলে কিন্তু অনেক সমস্যা হয়। এইটা ভাইবা আমার আম্মু আর তার সাথে বিয়া দিতে মত ছিল না। তারপরে ছেলের বাবা যে সে কি করছে, কেস করছে বিয়ে দিবে না কেন আমার আম্মুর নামে, আচ্ছা, যে তার মেয়ের সব দেখাইলো মেয়েকে, এখন কেন বিয়ে দিবে না। মানে সব তো ঠিকঠাক হয়ে আছে আপনার চাচাতো ভাইয়ের সাথে, তারপর আপনার মা দিতে চাচ্ছে না। তারপর আমার মা দিচ্ছে কেন? যে আত্মীয়ের ভিতরে আত্মীয় করবে, এই জন্য আর কি। কেস করার পরে এখন তো আমার আপু আবার পলায় আসলো দেশের বাড়িতে। আম্মু বসছে শোনার পরে যে পলায় আসছে। তারপর আম্মু আসার পরে সেই ভাই কি করছে, মানে মরতে যাওয়া ধরছিল, গলায় দড়ি দিবে এরকমের ভাব হয়ে গেছিল যে সবকিছু রেডি, এখনই দেওয়া ধরবে, এর ভিতরে একজন এসে বাঁচাইলো। তারপরে যাক ওইসব মানে ফাঁসি উসি শেষ, এখন সবাই রাজি হলো, আম্মু রাজি হইলো। এর ভিতরে তালই আবার কইতাছে না, তালই মানে আমার দুলাভাইয়ের বাপ, সে কইতাছে না তার সে বিয়ে হবে না, কারণ যেই মেয়ের জন্য কেস হইছে সবকিছু হইছে এই মেয়েরে এখন আর নিব না। আচ্ছা, পরে আমার আম্মু কইতাছে কেস তো তোমরাই করছো, আমরা কি করছি, তুমি দেখতা যে আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দেই না না দেই। আমার তাহলে কোনো মতেই রাজি হবো না, সে একবারই না নাই। পরে আমার আম্মু কি করলো, আপুরে নিয়া আর আমার আম্মু আবার সেই ঢাকায় রওনা দিল। সেই যেই গাড়িতে ঢাকায় রওনা দিছে সেই গাড়িতেই আমার দুলাভাই উঠছে। আমার দুলাভাইরে নিয়েই আমরা রওনা দিছি, কিন্তু আমার তালুরে জানাই নেই যে আমরা একসাথে যাইতেছি দুলাভাইরে নিয়ে। তারপর সেই গাড়িতেই আমার তালইও উঠছে তার ছেলের খোঁজার জন্য, কিন্তু কেউ রে পায় নাই। তালই যে খুঁজছে আমার দুলাভাইরে তারে আর পায় নাই, কিন্তু অথচ সে ওই গাড়িতেই ছিল, বসানো অন্য ছিল, দেখতে পারে নাই, সে নেমে গেছে গাড়ি থেকে। তারপর আমরা আসছি, আসার পরে আপুর বিয়ে দিল, যেদিনকার গায়ে হলুদ ওদিনকার আবার আমার নানি মারা যায়। পাশে পাশে যে ফ্লেক্সিলোটের দোকান থাকে ওই দোকান থেকে আমার ফোন আসে নানির মৃত্যুর খবর আর কি। সেটা আর কি শোনার পরে আমি ঠিক ছিলাম না, তখন আমি আবার আমার মামা বলছে যে তোমার আম্মাকে সরাসরি এটা বলবা না। পরে আমি বলছি ঠিক আছে আমি বলবো না। পরে এটা না বললে আমি এটা বলছি যে আম্মু নানি অনেক অসুস্থ। আচ্ছা, তারপরে আমার নানি অসুস্থর কথা শুনি না, আমরা সবাই সেদিনকারই গায়ে হলুদ সব পূর্ণ কইরা তারপর আমরা গাড়িতে উঠলাম। তারপর আমার বোনের যখন বিয়ে হয়ে যায় তখন তো আগে যে টাকাটা আসতো এই টাকাটা তো আর এখন আর আসে না। এখন আমাদের খাওয়ান দাওয়ানোর সবচেয়ে সমস্যা হইলো। এর ভিতরে আবার সে যে আমার আঙ্কেল ছিল আমার আম্মু যাকে বিয়ে করছে এও চলে গেছে আমার আম্মুকে রেখা। তারপর যাওয়ার পরে পরবর্তীতে আমার যে এখন যে বাবা, যে আর কি এখন যে বাবা, তাকে আবার বিয়ে করে আমার আম্মু, তার সাথে আবার প্রেম শুরু করে আর কি। আচ্ছা, তারপর তার সাথে চাকরি করে আর কি ব্যাংকের, সেই ব্যাংকের চাকরির ভিতরে সেখানে যোগ দিল আমার আম্মু, সেখানে আসা যাওয়া করে, শুধু তার পিছনেই টাকা খরচা করে। আমাদের আর খোঁজ নাই, আমি যে একটা মেয়ে আছি তার কোনো খোঁজ নাই। পরে আমি কি করবো আর ব্যাংকে যোগ দিল মানে কে যোগ দিল? আপনার মা? আমার হ্যাঁ আমার মা আর কি ব্যাংকে কি করতো? ব্যাংকে এখানে দেখাশোনা করতো, কাগজ নিয়ে আসতো আর কি, সেখানে সই করে দিত, এইটাই আর কি তার কাজ। কোন একটা কাজ ছিল আর কি, মানে ছোটখাটো মানে যেহেতু এখানে ওই বাবাটা আছে, এখন যাকে বিয়ে করছে সে আছে। ওইখানে কোন একটা কাজ করতো সে? জি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, তারপর? তারপর ওইখানে কাজ করতো, ওইখান থেকে আসতো রাত 10টা 11টা বাজে। আমি খাইতাম না, না খেয়ে থাকতাম, গোসল নাই কিছু নেই। আমার মানে তখন অনেক অভাব গেছে। তার পরবর্তীতে আমি বললাম আম্মু আমি দেশে যাব। বলে কার কাছে যাবি, তোর তো কেউ নাই ওখানে। বাপের বাড়ি ছিল, বাপের বাড়ি তো বাপ তো নাই, সব জায়গা জন্য বিচা তো গেছি গা, তুই এখন কার কাছে যাবি। পরে আমি কই আমি যাবো আফুর কাছে, আমার দুলাভাইয়ের বাড়ি যাম। আচ্ছা, পরে যা কয় হ্যাঁ বাড়ি যাবি, কই আচ্ছা এটা দিয়ে কইছে। পরে করে ঠিক আছে তাহলে চল। পরে আমার আবার রেডি করে দিল, হ্যাঁ রেডি হলো, সবাই রেডি হয়ে আম্মু আমার দিয়ে এলো, রাইখা আসলো, কারণ আমি তো একা একা যেতে পারবো না। আচ্ছা, এর লাগে আমার রাইখা আসলো, সেইখানে বৈশা আমি থাকলাম। আম্মু আসলো, আম্মু আসার পরে তার সাথে তো প্রেম শুরু হয়ে গেল, তাকে ছাড়া কিছু বুঝিই না। তারপর এখানে থাকি, একসময় আপু আমার গোসল করাইতে যায়, তখন আবার আমি ওই প্রথমে সাবল্লক হই, তখন আমার বয়স 12 বছর হয়। ওকে,
তখন আমার মানে এটা একটা আনন্দের দিন আর কি, যে আমার আপু বলে যে লাল মেহমান আসছে। লাল মেহমান মানে এটাই যে মেয়েদের যে বুঝতে পেরেছি। ইয়াটা হয় হ্যাঁ, হ্যাঁ। এটা আর কি। তারপর যে ওই এটা হয়, আমার যে ভাবি ছিল মানে আমার বোনের ননদ না জানি কি বলে আর কি, হুম, হুম। ওইটা আর কি ছিল। তাকে সে যায় বলতেছে, শারমিন তোর বোনের লাল মেহমান আসছে, মিষ্টি খাওয়াবি না, লাল গামছা আনবি না, লাল কাপড় পরাবি না। তো এটা নিয়ে আর কি হাসাহাসি মানে ফুটছি। আমি বুঝতাম না, আমি তো ইয়া হয়ে গেছে একবারে অবুঝের মতনই। পরবর্তীতে আম্মুরও খবর দিল, পরে আম্মুরও কইতেছে আম্মু ওর তো এমন এমন সমস্যা। পরে কয় সমস্যা তাতে আমি কি করবো? পরে কয় তুমি কিছু টাকা পাঠাও, কারণ এখান তো আমি কাজ করি না। হ্যাঁ দিব, ঠিক আছে, হ্যাঁ পরের পুত, হ্যাঁ কয়দিন দিব, কয়দিন খাওয়াইবো, আজকে কয় মাস হয়ে গেছে এখনো তুমি খবর নাও না। আচ্ছা। পরে যে এটা দিয়ে কইলো, এবার আমার আম্মু আবার কইতেছে ওরে তেলে দেশে পাঠিয়ে দে, ঢাকায় পাঠিয়ে দে। পরে আমি ঢাকায় আবার চলে আসছি, আমার দুলাভাই আবার আমার রেখে গেছে। হুম, হুম, হুম। রেখে যাওয়ার পরে ওইখানে আমি রইলাম। হওয়ার পরে যেই দেখছে আম্মু সাবল্য হইছি আমি, পর থেকেই আম্মু আর কি ওরকম শুরু করছে, বুঝতে পারছি কিছুটা আর কি, যে আমার আম্মুর সাথে ওই লোকটার সাথে সম্পর্ক হয়, তারপর বিয়ে হয় তাদের সাথে। বিয়ে হওয়ার পরে এই লোকটা অনেক ভালো, তাকে আমি আব্বু করে ডাকি এখনো। হুম, হুম। তারপর আব্বু আসলো, আসার পরে সেই ঘরে একটা মেয়ে হইছে, মানে আমার বোন হইছে। ৩ নম্বর বোন যেটা। জি। ওকে। সেই বোনটা এমন হইছে মানে আমি চেয়েছিলাম যে আমার ভাই হবে। আল্লাহর কাছে অনেক বলছি যে আল্লাহ আমার একটা ভাই দিও, তাহলে আমাদের সংসার অভাবটা কমবে। আল্লাহ আমার ভাই দিল না, তাই কি জন্য ভাই দিল না তাই আমি কান্নাকাটি করতেছি। ৩ দিন ধরে কিছু খাইনি। তারপর আমার বোনকেও ধরি নাই, আমার আম্মাও ধরে নাই। আমি ধরি নাই এর জন্য। আপনার মাও ধরেনি? না। কেন? ধরে নাই এই যে আমি কান্নাকাটি করতেছি, আমি ধরি নাই। অন্যজনে ধইরা তারে দুধ খাওয়াইতেছে। আমার আম্মাও তারে ধরে নাই। আম্মা ধরে নাই একদিন যাবত আরকি। হুম, হুম। তারপরে সে ধরছে। পরে যেয়ে দেখি একটু হাসি-খুশি দেয়। তখন একটু মন খুশি লাগছে যে আমার বোন থাক। ওই তো আমার ভাই আর বোন তো একই। ছেলে-মেয়ে তো সব একই। তারপর তারে ধরলাম, কোলে নিলাম। তারপর ও আস্তে, আস্তে বড় হয়। তারপর পরবর্তীতে আমার আম্মু কি করে, সেই একটা কবির নামের একটা লোক থাকে। হুম, হুম। সেই কবির নামের একটা লোক থাকে। তা সে আসে আমাদের বাসায়। ছোট থেকে তারে দেখা গেছি। আমাদের পাশের ফ্ল্যাটে আরকি থাকে। জি। তারপর সে বাসায় আসে। আসার পরে আমার আম্মু বলে যে, "ওরে নিয়া ঘুরতে যাও।" হুম, হুম, হুম। পরে এটা যে কইছে আমি কই, "আচ্ছা তাইলে চলেন ভাইয়া যাই। আজকে একটু ঘুইরা আহি।" এবার আমি আবার রিক্সা চেড়া গাড়ি নিয়ে ঘুরতে গেছি। আচ্ছা। রিক্সায় যাইতাছি। যে পরে মার্কেট ঢুকলো কাকে নিয়ে ঘুরছেন আমাকে একটু আরেকবার পরিষ্কার করেন। কাকে নিয়ে ঘুরতে গেছেন? কবির। কবিটা কে? আমি তাকে চিনি না। কে? ছোট থেকে চিনি আরকি। ছোট থেকে চেনেন। কে আপনাকে ঘুরতে নিয়ে যেতে বলেছে? আমার আম্মু। আপনার আম্মু। এই কবির কে ছোট থেকে আপনি চিনতেন? কি হিসেবে চিনতেন? ভাই, এমনি ভাই। কবিরের বয়স কত ছিল আপনি যখন তাকে নিয়ে রিকশায়? বয়স। অনেক বয়স। আপনার চেয়ে অনেক বড়। ভাই হিসেবেই ডাকতেন। আমার আম্মুরও বড়। আপনার আম্মুরও বড় এবং সেই কবিরের সাথে আপনাকে ঘুরতে পাঠিয়েছে। জি। টাকা পাইছে। কিসের টাকা? এমনি ঘুরতে যাওয়ার জন্য টাকা দিছে আমার আম্মুকে। ঘুরতে যাওয়ার জন্য আপনার মাকে টাকা দিয়েছে? না আপনাকে টাকা দিয়েছে? আমার আম্মুকে। কবির টাকা দিয়েছে। আপনাকে নিয়ে ঘুরতে যাবে। এই ঘোরা মানে কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে আপনাকে? এমনি রিক্সায় ঘুরবে, কিছু কেনাকাটা দিবে আমাকে। এইটাই তার কাছে ভালো লাগবে নাকি। এবং এটার জন্য আপনার মাকে সে টাকা দিয়েছে? জি। আমরা কিছুটা কনফিউজ হয়ে গেছি প্রিয় শ্রোতা। আসলে কোথায় থেকে কোথায় যাচ্ছি আমরা ঠিক জানি না। তবে এই কনফিউশনের ব্যাপারটা একটু পরেই পরিষ্কার হয়ে যাবে। আমরা একটা জিনিস এখানে করতে চাই। বিশেষ করে ওর যে শৈশবে বড় হয়ে ওঠা সেখানে কিছু জিনিস খুব প্রশ্নবিদ্ধ। কারণটা হচ্ছে আমরা দেখছি যে ওর মা কিছুদিন পর, পর তার হাসব্যান্ডের সাথে তার ডিভোর্স হয়ে যাচ্ছে। ও যাকে লাস্টলি বাবা ডাকতো সে আসলে ওর সম্পর্কে আসলে ৪ নাম্বার আ বাবা, তাই না? জি। সেটাই তো। এবং তার সাথে হয়তোবা এখনো সম্পর্ক আছে। এবং সেই ঘরে একটা ছোট মেয়ে হয়েছে। এবং কিছুদিন আগে ওর ভাষ্য মতে ও সাবালিকা হয়েছে এবং ওর মা কিছুদিন পরপরই সম্পর্ক ছিন্ন করত ওর বাবার সাথে। আল্টিমেটলি ওর সম্পর্কে যে বাবা হতো। এই যে একটা কনফিউশন এবং একই সাথে ওর বড় হয়ে ওঠা এবং এখানে একটা ব্যাপার আমরা ঠিক মাথায় ঢুকছে না যে কেন এরকম একটা বয়স্ক একটা ছেলের সাথে তার কাছ থেকে টাকা নেবে এবং টাকা নিয়ে ওকে বাইরে ঘুরতে পাঠাবে। এই প্রশ্নগুলোর উত্তর না আমরা ধীরে, ধীরে পরিষ্কার হয়ে যাব। বিকজ হেলো উইথ 920 তে যেসব জীবনের গল্প প্রচার করা হয়, দ্যাট রিয়েলি টাচেস আওয়ার হার্ট এবং কোনো না কোনোভাবে আমাদেরকে অনেক বড় কিছু লেসন দিয়ে যায়। আজকের এই ১৫ বছরের কিশোরী মুন্নি, তার যে জীবনের গল্প
সেটা আমাদেরকে কি শেখায় সেটাই হচ্ছে আজকে দেখার বিষয়। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 12:06। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। মুন্নিকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/HELLO8920। ওখানে গিয়ে লাইক দিলেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06। এমন দেখাচ্ছি যে Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতার সময় এখন রাত 12:06। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান। শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে মুন্নির জীবনের গল্প। মুন্নির কাছে আবারও ফিরতে চাই। আর আপনি যদি মনে করেন আপনার জীবনের গল্প আপনি প্রচার করতে চান হ্যালো 8920-তে এসে, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং যে নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করব সেই সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন। আর অবশ্যই নতুন নাম্বারটি আপনার মাথায় রাখতে হবে। আমাদের এই নাম্বারেও ফোন করে আপনি বলতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওকে, আমরা ফিরছি মুন্নির কাছে। হ্যাঁ, মুন্নি, যেখানটাতে আপনি ছিলেন, কবির নামের একটা ছেলের সাথে আপনার মা বাইরে পাঠালো এবং কিছু টাকার বিনিময়ে আপনাকে ঘুরতে পাঠিয়েছে। জি, ওকে। ঘুরতে যাওয়ার পরে আমরা এক মার্কেটে ঢুকছি রিক্সা থামে। জি। সেই মার্কেট থেকে আমারে কিছু একটা কাপড় কিনা দেয় 3 পিস, আর একটা মোবাইল কিনে দেয়, মোবাইল সেট। কবির? জি। আপনি জিজ্ঞেস করলেন না কেন দিচ্ছে? না, এসব কিছু জিজ্ঞাসা করিনি, কারণ তখন আমার কাপড় পরনের একটা ভালো কাপড় ছিল না আচ্ছা, গায়ে পরানোর জন্য। ছবিটি আপনার ভালো লাগছে? যে অনেক সুন্দর লাগছে, অনেক দেখতে ভালোই লাগছে আমার কাছে। অনেক খুশি হইছি আমি। আচ্ছা, আচ্ছা। আবার সেটটা দেখে অনেক খুশি হইছি আমি, মোবাইল সেট। ওকে, যে আমি মোবাইল নিয়ে ঘুরবো এমন সৌভাগ্য তো হয়নি কখনো। ওকে। তারপরে যে আমি বাসায় গেলাম, 3 পিসটা আবার বানানো ছিল রেডিমেড। তারপর বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে আম্মু তখন বাসায় ছিল না। সেই 3 পিসটা পরি, যাওয়ার সাথে সাথেই পরি। হুম, হুম। পরার পরে আম্মু আসে, আইসা দেখে যে 3 পিসটা আমার গায়ে। তখন রেডিমেড কাপড় যেহেতু লুজ হয় অনেক, হুম, হুম। ফিটিং করতে হয়। তারপর আমি আর এটা করিনি, না করে না, এটা খুলছি। আম্মু বলে দেখি তো, খুইলা দিত। পরে আমি খুইলা দিছি। দেওয়ার পরে আমার আম্মু সেটা গায়ে দেয়। সেই 3 পিসটা আম্মুই পরে, আমাকে আর দেয় না। আচ্ছা। তারপর সে কবির ভাই দেখা বলে যে কি এমন তোরে দিলাম এটা, তোর মা পড়লো, বুঝলাম না তো। পরে কই না ভাইয়া, আম্মুই নিছে পড়ার লেগা, আমি আর এটা দিয়ে কি করবো। আমি আর কি মনে কষ্ট নিয়ে বলছিলাম তখন। তারপর সেটা নেওয়ার পরে একবার আমার খালা আসে আর খালু আসে দেশের থেকে। আসার পরে তারা বলে যে আমার যে আগে খালতো বোন ছিল, সেই খালতো বোনকেও আর কি খারাপ হতে দেয়। সেইখান থেকে আমার খালু বলে যে তাই ওকে এটা দিয়ে দে, এই কাজে আর কি, খারাপ কাজে লাইনে। কাকে বলে এটা? আমার মাকে বলে। খালু আপনার মাকে বলছে? জি। তারপরে এই পথে যাওয়ার কথা বলার পরে আম্মু আরো লোভ বেশি বেড়ে গেছে। আম্মুর টাকা নিঃস্ব হয়ে গেছে। পরে যা কয় ঠিক আছে দিতে পারি। তোর কোনো পরিচিত আছে জায়গা? কয় হ্যাঁ আছে, আমার পরিচিত জায়গা আছে সিলেট। পরে এটা যে কইছে, পরে কয় কত দিব? কয় দিব 10,000-এর মতন। কে নিব অর্ধেক, আমি নিব অর্ধেক। এটা খালু বলছে আপনার? জি। পরে আমার আম্মু আবার আমারে কয়, মুন্নি তুই না সিলেট যাওয়ার কথা ছিল, তুই না অনেক সিলেট দেখতে চাইছিলি, সিলেট মাজারে, তো তুই যা গিয়ে সিলেট মাজার থেকে ঘুরে আয়। পরে আমি আবার সিলেট মাজারে যাই, যাওয়ার পরে সেখান থেকে ঘুরে আসি। সিলেট মাজারে যাওয়ার কথা আপনি কেন বলেছিলেন মাকে এর আগে? এর আগে বলছিলাম আমার একটা মনে ইচ্ছে ছিল যে আমি যাতে অনেক বড় হইতে পারি, মাজারে গিয়ে আপনি সেই মানত করবেন? আমি মানত করবো, সেটা আমার মনে অনেক ইচ্ছা ছিল। ওকে। ঠিক আছে, আমার তো ইচ্ছা ছিল, তাই আমি মাজারে যাম। হুম, হুম। পরে আমার একটা নতুন কাপড় দেয়, সেটা নিয়ে যাই আর একটা নতুন কাপড় পরে যাই। তারপর আমার সাথে আরো মেয়ে ছিল। তারপর রামপুরা বাজার আসি, রামপুরা বাজার থেকে ওইখান থেকে মাইক্রো গাড়ি নেয়। মাইক্রো গাড়ি নিয়ে আমরা 4টা মেয়ে, আমি সহ 4টা মেয়ে, আর মামা আর একটা লোক, এই কয়জন মিলে আমরা এক মাইক্রো গাড়িতে যাই। যাইতে যাইতে অনেক দেরি হয়ে যায়, আচ্ছা। রাত্রে 12টা বাজে। তারপর সেই মাইক্রো গাড়ি থেকে নাইমা রিক্সা উঠা তারপর আসি। কোথায় যাচ্ছেন আপনি জানেন? না, আমি Yes. চিনিও না। আচ্ছা।
এখন যা নামলাম নাইমা অনেক বড় বড় বিল্ডিং দেখি। ওকে। পরে কই এটা কোন জায়গা? কই এটা থাকবি না? না কই থাকবে তাইলে? মাজারে কি রাত্রে থাকা যায়? কয় হ যায় না তাইলে আমি আবার কইতেছি থাকা তো যাই। আমি যেহেতু শুনছি মানুষের কাছে যে আজকে মাজারে যামু, কালকে আসমু। তাইলে ওই জায়গায় যেহেতু থাকার জায়গায় আছে, ঘুমানোর দরকার নেই আমার। আমি এখানে থাকতে পারবো। পরে কাছে এটা ওই বলে পরে সকালে হোক। আচ্ছা। কয় আচ্ছা তাইলে চলেন। পরে মামা কি বলতেছে এটা? মামা? হুম, আপন মামা? না ওই যে খালু। আচ্ছা। মানে খালুকে আমরা মামা ডাকি। আচ্ছা, মানে খালার হাসব্যান্ড সে? জি, খালা তো আপন খালা? হ্যাঁ পরে বিল্ডিং এর ভেতরে ঢুকছি। ঢোকার পরে দেখি যে অনেক বড় বড় সোফা, মানে অনেক বড় বড় জিনিস দেখি, শোয়ার ইয়া দেখি। তাই আমি দেখে অবাক হয়ে যাই। কই এত সুন্দর একটা জায়গায় এটা কি মামা ভাড়া নিছেন আপনি? পরে কয় না ভাড়া না, এটা আর কি আমার এক বন্ধুর বাসা। আচ্ছা। কিন্তু ওটা বন্ধুর বাসা না, এটা কি ছিল? এটা আর কি একটা আবাসিক হোটেল? হ্যাঁ ওকে। আপনার সাথে আর কে, কে ছিল? আমার সাথে আরো ৩ টা মেয়ে ছিল। এই ৩ টা মেয়ে কোথা থেকে এসছে? সেটা আমি জানি না। জানেন না। এই ৩ টা মেয়েকে আপনার এই মামাই জোগাড় করেছে? জি, ওকে। কিন্তু তারা অনেক বয়স্ক ছিল আমার চেয়ে। আপনার চেয়ে অনেক বয়স্ক ছিল, আপনি অনেক ছোট ছিলেন। আপনার তখন বয়স কত? ১২.৫ পড়বে। ১২.৫ মতো বয়স। দিস ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট পয়েন্টস। প্রিয় শ্রোতা, আমরা কিছুটা হলেও গেস করতে পারছি যে আমরা কতটা ভয়াবহ, কতটা মানে লজ্জাজনক একটা ঘটনার দিকে ধীরে, ধীরে এগোচ্ছি। কিছুটা হলেও আঁচ করতে পারছি। চলুন শোনা যাক তারপর। যখন আমি ঢুকি তখন আপু আর কি বলাবলি করে যে এত সুন্দর একটা হোটেলের ভিতরে নিচে বাসা ভালোই তো। এরপর যে কইলো তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপু এটা কি, আমরা তো মাজারে আইছি, এই জায়গায় কয়দিন থাকবেন আপনারা? কয় আমরা থাকবো ২-১ দিন আর কি। কেন তোমার মামা কিছু বলে নাই? কই কি কইবো, হয়তো আমি তো আইছি মাজারে, আপনি যাবেন না মাজারে? কয় না আমরা মাজারে যাব না, তুমি এখানে থাকবা আমি এখানে থাকবো, কই আমি মাজারে যাব না। পরে আমি আবার মামা আইছে, খাবার নিয়ে আইছে মামায়। পরে যেয়ে কই মামা আপনার লগে আমার কথা আছে। কয় যা কবি পরে কইস সকালে। এখন এগুলা খায়া গোসল-টোসল কইরা রেডি হয়ে আয়। কই রেডি কি? এখন গোসল করবো না কি লেগা? ঠান্ডা লাগতেছে আরো। খাবার নিয়ে আইছেন এটা খাইয়া ঘুমাও। পরে কয় কথা কম কয় যেটা কই হেটা কর। পরে কয় আচ্ছা ঠিক আছে। সবাই একসাথে খাইলাম। খাওয়ার পরে সবাই গোসল দিলাম। আমি গেলাম এক রুমে, তারা গেল এক রুমে। যাওয়ার পরে রেস্ট-মেস্ট নেওয়ার পরে ১.৫ ঘন্টা পরে লোকটা আসে। কে জিজ্ঞাসা করে, "তোমার নাম কি?" আমি বলি, "আমার নাম মুন্নি।" এই যে লোকটা আসলো আপনার রুমে, আপনি অবাক হলেন না? আপনি কাউকে কিছু জিজ্ঞেস করলেন না? না, তখন কেউ ছিল না পাশে। মামা কোথায় গেছে আপনি জানেন না ওই সময়টাতে? না, মামা কি বলে গেছে? কিছুই বলা যায় না। মামা বলছে, "এক রুমে একজনে যায় ঘুমায় থাকিস।" সবার আর কি দেখাই দেয়া গেছে যে, "তোরা এই রুমে ঢুকিস।" পরে ওই লোকটা আসলো, আসার পরে আমার নাম জিজ্ঞাসা করলো। আমি বললাম, "নাম মুন্নি।" পরে আবার জিজ্ঞাসা, "তুমি থাকো কই?" কই থাকি ভাড়া। "তোমার বাবা-মা কি করে?" কই আমার মা বাসায় থাকে, আর বাবা রাজমিস্ত্রির কাজ করে। আপনি এই যে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন তার আগে আপনার মনের মধ্যে এরকম তাকে তো বলার কথা যে আপনি রুমে কেন ঢুকেছেন বা কিছুই নাই। ওরকম কোনো ইয়েই নাই যে আমি জিজ্ঞাসা করব কেন এই লোকটা ঘরে আসলো? যে একটা ভয় সেটাও নেই। আমি ফ্রি বলতেছি। ফ্রি বার্ডে বলে যাচ্ছেন। জি। যা প্রশ্ন করে তাই। উত্তর দিয়ে যাচ্ছেন একের পর এক। এবং জীবনে এই ১ম আপনার কোনো এরকম একটা জায়গায় যাওয়া। তাই তো? প্রিয় শ্রোতা, আপনারা যদি মুন্নিকে দেখতে চান বা মুন্নির যে কথাগুলো বলছে এখানে সেটার প্রাসঙ্গিকভাবে যে ছবিগুলোর প্রয়োজন আছে সেই ছবিগুলো আমরা ইতিমধ্যে আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে, সঙ্গেই আপনি hello 8920 র মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, মুন্নি তারপর? এবার আবার জিজ্ঞাসা যে তোমরা কয় ভাই বোন? কই আমরা ৩ বোন। কয় তুমি কি বড়? কই না আমি মেজো। আমার বড় জনের বিয়ে হইছে। পরে কয় তোমার ছোটটা? কই ছোটটা এখনো ছোট আর কি ১ বছর বয়স। পরে কয় ও। তো এখন এই জায়গায় যে আইছো, কি কারণে আইছো? কই আইছি মামাই কইছে এসে মাজারে নিয়া যাইবা আমারে। মাজারে যাওয়ার লিগা। মাজারে যাইবা সেটা কইরা নিয়ে আইছে? কই হ। পরে কয় থাক তাইলে ওইসব কথা বাদ দিয়া নাও। চা নিয়ে আইছে, হাতে করে ২ কাপ। আমার ১ কাপ চা দিলো, হ্যাঁ ১ কাপ খাইলো। চায়ের ভিতরে দেখলাম জানি কি মিশায়া দিল। এর ভিতরে ফলের ভিতরেও কিছু গুড়া ছিটায় দিছে। পরে হ্যাঁ কইলো আমিও খাইলাম। হ্যাঁটা যে চা খাইছি এই চায়ের ভিতরে কিছু দেয় নাই। পরে আমি জিজ্ঞাসা করছি, "এটা কি দিলেন?" কয়, "এটা আর কি কফি।" তখন তো চিনতাম না যে কফি কি রকমের বলে। তো সেই কফি বইলা আমারে খাওয়াইলো। খাওয়ার পরে দেখি কতক্ষণ পরে আমার মাথা ঘুরাইতেছে। মানে এমনই অবস্থা যে আমি চোখ মেলতে পারতাছি না, এত ঘুম ধরছে আমার। এখন ঘুমায় পড়ছি আমি। ঘুমায় পড়ার পরে উইঠা দেখি যে
আমার কাপড় চোপড় কিছুই ঠিক নাই। তারপর সেই অবস্থায় উইঠা দেখলাম যে এমনি কোনো খারাপ আচরণ করে না, আমার সাথে জোর করে না। তারপর ঘুম থেকে ওঠার পরে তখন যে সে আমাকে ধরলো, ধরে আমার পাশে আসে, আমার বুকে হাত দেয়। পরে আমি বলি, আপনি একটা বয়স্ক লোক, আপনি আমার বাপের সমান। পরে বলে যে, ছি, বাপের সমান কিসের, তোমার ভাইয়ের মতন আমি, আমার বয়সটা কম। পরে আমি বলি, ঠিক আছে আপনার বয়সটা কম, এখন আমার আব্বু যে সে আমার আপনার মতনই দেখতে, তা আপনি আমার আব্বুর মতনই, আপনি সব কাজ করেন না, আমি কিন্তু মামারে ডাকবো। কয়, তোমার মামার রেখা লাভ নেই, তোমার মামা নাই এখানে। কই গেছে মামা? কয়, তোমার রেখা গেছে এটা তোমার মামায়। কই যাইব? পরে আমি ডাকতেছি মামা মামা করে। পরে কয়, অথচ ফ্লাইট রুম, কেউ তো বাইরের থেকে শোনা যাইব না ভিতর থেকে ডাকলে। আমি তো ডাকতেছি, চিল্লাচিল্লি করতেছি। পরে যে হ্যাঁ আমার আর কি জোর বিদ্য আর কি কয় আর কি আমার ইয়ের দিকে। ওকে 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 ওর বয়স তখন 12.5 এবং ও কি নির্মম পরিস্থিতির শিকার একটু চিন্তা করে দেখেন। ওর মা, ওর আপন খালু, ওর পুরো পরিবার জেনে শুনে টাকার জন্যে মেয়েটাকে পতিতাবৃত্তিতে নামিয়ে দিল। দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ আর লাইফ স্টোরি। আজকে এখানে 15 বছরের মুন্নির যে জীবনের গল্প, সেই জীবনের গল্প বাংলাদেশের অনেক মুন্নির সাথে মিলে যাবে। কিন্তু কতটা নিদারুণ হয়, কতটা নির্মম হয় ওদের জীবন, আজকের এই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে আমরা আরও একবার আপনাদের সামনে আনতে চাই। ওকে, তারপর তখন আমি খুব কান্নাকাটি করি। আমার তখন বিলাত যা হয় আর কি, 12 বছরের মেয়ের সেটাই হয়। তখন আমি অজ্ঞান হয়ে যাই। পরে আমি যখন হুঁশ হইলো, তখন দেখি আমি বাসায়। তখন আমার আম্মুরে জিজ্ঞাসা করছি। বাসায় মানে আপনি তখন ঢাকাতে? জি, এই পুরো সময়টাতে আপনি সেন্সলেস ছিলেন? অনেকক্ষণ আমার এমনই অবস্থা ছিল যে আমাকে কেউ চিনতেই পারে না। আর আমার কাপড় চোপড় সব রক্তে মাখা ছিল। ও মাই গড! সেক্সুয়াল পারভার্টনেস একটা মানুষকে কতটা অমানবিক করতে পারে। ছি! কি নোংরা এবং মানে বমি আসার মতো যে একটা 12 বছরের একটা মেয়ে, এটাকে বলা হয় লিপ্সা, এবং এই লিপ্সাগুলো মানুষকে কত ভয়াবহ অমানুষ করে দিতে পারে সেটার প্রমাণ আমরা হ্যালো 8920 থেকে কিছুদিন আগে রেখেছি। আপন ভাই নিজ হাতে 2 জনে মিলে নিজ ভাইয়ের চোখ উপড়ে ফেলেছে, এবং শুধু তাই নয়, এটার পেছনে বাবার সহযোগিতা ছিল এবং মা বলেছে, ওকে জীবনে মারিস না, অন্য কিছু কর। চিন্তা করতে পারেন একটা মানুষ যখন অমানুষ হয় তার অমানুষত্বের লেভেলটা কত বড় হতে পারে। মানে ধিক্কার জানাই এইরকম পরিবারকে, এবং ধিক্কার জানাই যে মানুষটি টাকার বিনিময়ে এইরকম একটা মানুষের এরকম একটা বাচ্চা মেয়ের সাথে। ছি 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 ছি। ওকে, হ্যাঁ বলুন, আপনি মন খুলে বলুন আজকে যা বলার আছে আপনার। আম্মুর সাথে আমি কিছু কথা বলতে চাই। পরে আম্মু কইতাছে পরে কইস, মামায় যায় লোক তোর। পরে আমি কই, মামা মানে কি, খালু? হ। ওকে। পরে কই, মামারও কইতে চাই। কই, না তোর মামা এখন কোনো কথা কইব না। কই, কেন কইব না? হ্যাঁ আমার কই দিয়েছিল, দিয়া কই আয় পড়ছে। মানে গালাগালি করতেছি, শুয়ারের বাচ্চা কয়ে ওগুলা কয়ে আর কি গালাগালি করতেছি যে তুই আমারে কই দিয়েছিস। মারা পর্যন্ত ধরছি যে তোরে মেরে হেলাম আজকে। কলারে হাত দিলাম, মানে বুকে টুকে হাত দিয়ে ওরে মারামারি ধরতেছি যে ওর তোরে মেরা ফেলাম। তারপরে এই ভিতরে মায়া হইছে, মায়া আমার ধরতেছে। পরে জোড়াজি করে ধুইরা আমার ওদিকে নিয়ে গেল, আর এক রুমে নিয়ে বসাইলো। বসানোর পরে মামারে তাড়াতাড়ি করে টাকা দিয়া আম্মু 5,000 টাকা রাইখা আর 5,000 হ্যাঁ নিয়ে গেছে। ওটা আপনার সামনেই হলো? না, আমি অন্য রুমে ছিলাম, তার অন্য রুমে। খালু 5,000 টাকা নিয়ে গেল আর মা 5,000 টাকা ওই যে 10,000 টাকা পাইছে। মানে আপনার এই অবস্থা করে? জি। যাওয়ার পরে আম্মুরে আমি ধরছি, কই তুমি এত খারাপ। আগে জানতাম যে কোনো মা তার সন্তানদের দিয়ে এরকমের কাজ করাইতে পারে না। জানতাম যে তার সন্তানদের ভালো চায়, আর দুধ খাওয়ায় তারপর বড় করে, সেই দুধের জীবনে শোধ করতে পারে না। আর সেই মাই কিভাবে সন্তানদের বিক্রি করে দেয় মাত্র 5,000 টাকার জন্য। পরে এটা যে কইছি, অনেক চালাক হয়ে গেছিস না, চালাকি কম করিস, যদি বেশি চালাকি করিস তাহলে মাইরালাম, খবর আছে তাইলে। পরে আর কোনো কথাবার্তা কইনি। এর 1 মাস পরে আবার আমার কি করলো, দিল ওই যে কবির, এই কবিরের সাথে আবার ঘুরতে দিল আমারে। কবির কইলো, তোমার মেয়েরে যদি ঘুরতে দাও তাহলে তোমার এত টাকা দিব, 2,000 টাকা। পরে আম্মু আবার কয়, ঠিক আছে নিয়ে যাও। পরে আমি তো মনে করছি হয়তো আমার লগে কোনো খারাপ আচরণ করে না, আর আমার বুদ্ধি দিচ্ছে যে যেই টাকা তোরে আমি দিব এই টাকা তোর মায়েরে দিবি না, আর যেগুলা দিম
কোনো সময় কাউরে দিবি না চাইলেও। পরে যেটা ভাইবা আমি গেছি, যাওয়ার পরে রিক্সায় উঠছি। এবার রিক্সায় ওঠার পরে হ্যাঁ আমার রিক্সায় বই আমার শরীরে টাচ করার পরে আমি সেইখানে কই যে কবির ভাই আপনি এমন করেন কি লেগা, আমি আপনার ছোট বোন, আপনি তো কন যে তুই আমার ছোট বোন। এটা যে কইছি কয় ছোট বোন আগে ছিল এখন নেই, এখন বড় হয়ে গেছিস। পর কয় না আমি বাসায় যাবো, আমার ছেড়ে দেন। পর কয় বাসায় যাবি এনে তোর থ্রি পিস কিনে দিমু, মোবাইল একটা দিছিলাম তো তোর মায়ের লয়ে গেছে, তোর মায়ের তোর জীবনটা নষ্ট করে দিব, তার চেয়ে ভালো তুই আমার লগে আয় পর। পরে মুখে না, আমার মায়ের জীবন নষ্ট করবো, আমার মাই আবার আবার ভালো করবো আমারে। পরে কয় এটা যদি তুই বুঝোস তাহলে থাক, দেখবি একদিন আমার কথা মনে করতে হইব। তবে এটা যে কইছে পরে আমি রিক্সাওয়ালা থামাইতে কয়ে, তো রিক্সাওয়ালার কইছে দেখছেন কতবার হয় আমি এটা, আমার বোন দেখে আবার আমার গায়ে হাত দেয়, দূরে পিটেন। এবার এটা যে কইছি রিক্সাওয়ালার পর্যন্ত ওই কবিরের ধমক দেয়। এবার এটা ধমক দেওয়ার পরে আমি থেকে দৌড়ে আয়া পড়ি বাসায়। এবারে আমার আম্মু কই আয়া কই তুমি এখনো এত খারাপ রইলা, কই কে কবির তো খারাপ না, কবির তো তোর বোন হিসাবে দেখে। ও বোন হিসাবে দেখে, তুমি কয় টাকা পাইছি এবার আবার দিয়া, কয় টাকা পাইছি কি আবার কথা কম কবে। এবার আমি কই কথা কম কমে কি, তুমি আমার জীবন নিয়ে কি করো, তুমি যাও আমি যেতাম না, আমি কোনো খারাপ লাইনে যাবো না। আমি এন্তরিক বড়ই হই নাই, স্কুলের যে মুখ এটাও আমি দেখি নাই, তুমি আমারে দেখতে দাও নাই, কেন দেখতে দিলে না। এবার এটা যে কইছি এখন আমার ঠাস করে একটা থাবল মারছে আমার। পরে আমি কান্দতেছি আর কোনো কথা কই নাই। পরে আমার সেদিনকার আর ভাত খেতে দেয় নাই। এরপর যে আমার আপু ফোন দিছে আমারে, যে আপু দেখো আম্মু আমার ভাত খেতে দেয় না, কিন্তু আপুর আর এইসব কথা কই নেই। এবার এটা যে না করলে এবার আপু কয়ে থাক তুই লয়ে খা, এতে জানোসি হে কেমন। পরে আমি ভাত নিয়ে বাইরে খাইছি। কি লেগা খাইলাম হ্যার কাছে জিগাই নাই কি লেগা, এর লেগা হ্যাঁ বকাবকি করতেছে। বাপের সাথে 101বার থাকায় কয় বাপে তোর সাথে থাকবো তুই যদি ভাত খাস আর কোনো সময়, এই পাতিলে ভাত কোন সময় খাবি না। পরে আমি কইছি তুমি এই ধরনের কথা কি লেগা কস, তুই তো হেরি কইতাছি আমিও কইছি তুই জীবনে এইসব কথা কবি তাইলে তোরে আমি শেষ করবো না, তা আমি শেষ হম, তুই আমার কোনো সময় সব ধরনের কথা কবি না। হ্যাঁ গালি দিবি, বুঝতে রয়েছে একটু বুঝি, এখন তুই আমার গালি দিবি, তুই মানুষের সামনে গালি কেমনে দিবি তুই আমারে, আমার কি কোনো মান সম্মান নাই, তোর না থাকতে পারে আমার কি নাই, মান সম্মান গিরি দেখাইতেছিস, মান সম্মান দিয়ে দ্বারা ছুড়াইতেছি। পরে আর সেদিনকার কিচ্ছু কয় নাই আমারে, আমি একা একা ভাত খাইতেছি, সবকিছু করতেছি, ঘরে কাজ কাম সব রান্না বাড়া আমি করি। রাত্রেবেলা লাইট লিবাইয়া রাখে, ভাত খেতে দেবো আমারে, লাইট লিবাইয়া। এবার অন্ধকারে আমি ভাত খাই। তারপর এটা যখন গেছে, যাওয়ার পরে সেই আব্বু ঢাকা আইসা, সেই আব্বু ঢাকা হওয়ার পরে সেই আব্বুরে নিয়ে রুম নিছে নতুন করে। রুম নেওয়ার পরে হে নিয়ে একসাথে থাকে। আব্বু দেশে আসলে আর বড় বউর কাছে, এখন একসাথেই থাকে। কে এখন আমিও থাকি, আর আব্বুরে জানতে দিতে চায় না, জানাই বলো। এরপরে দেশের থেকে একটা প্রস্তাব আছে আমার বিয়ার লেগে। আচ্ছা। এবার আমি কই না আমি এত তাড়াতাড়ি বিয়া করবো না। এবার আম্মুও কয় না ওরে এত তাড়াতাড়ি বিয়া দিব না। আব্বু কয় না ওরে বিয়া দিয়াতে সমস্যা কি, মায়া যুবত করে থাকলে মানুষে খারাপ কয়। কই না আব্বু কিছুদিন পরেই বই। পরে আম্মু আবার কয় ন ওরে দেই, দিয়ে 1 বছর যাক, কিছু টাকা ক্যাশ পাতি হোক। আব্বু জানে যে আমি চাকরি করি গার্মেন্টসে। হ্যাঁ কোনো সময় জানতো না যে আমি এসব কাজ করি। হ্যাঁ, তখন কি আপনি গার্মেন্টসে কাজ করতেন? কিন্তু কিন্তু আব্বু জানে যে আমি গার্মেন্টসে কাজ করি। আচ্ছা। এইটা আর কি আম্মু বলছে আব্বুর কাছে। তাই বলার পরে আমি আবার এখানে যাই, কবিরে কি করে আমারে কবিরের বাসায় লয়ে যায় আমার আম্মু। আপনার মা নিজে কবিরের বাসায় নিয়ে যায়? জি, কারণ আমি আর যাব না, তার সাথে গালাগালি হয়েছে, রাগারাগি হয়েছে, এই জন্য। পরে আম্মুর সাথে কবিরের লগে কন্টে কয় যে তুমি নিয়ে আসবা, তারপর আমি কবিরের বাসায় আমার আম্মু নিয়ে যায়। তখন আমি কবিরকে দেখি নাই, না দেখো না আম্মু থাকে পাশের রুমে, আর আমি যাই আর এক রুমে, আমার আর এক রুমে দিয়ে দেয়। ওইখানে অনেক মেয়ে ছিল, 10-12টার মতন ছিল, কিন্তু 3-4টা দেখছি আর কি পাশের রুমে, সব রুমে গেছে সব গেস্টের সাথে। ওটা কি ফ্ল্যাট বাসা ছিল? জি, আচ্ছা। 3টা রুম ছিল, ওকে। 3টা রুমে কয়েকজন মায়েরা গেছে একসাথে। তারপর যাওয়ার পরে আমি আবার আর এক রুমে গেছি, একটা রুম আলাদা ছিল। তারপর সেখানে তখন আমি আবার মেন্স ছিল, যে মেন্স বলে মেয়েদের, সেটা ছিল। থাকার পরে এই আম্মু আমাকে শিখাই দিছে এটাই, যে এখানে যারা তুই এরকমের করবি, এমনই অবস্থা করবি যে যাতে বুঝতে না পারে যে তোর মেন্স হয়েছে, যাতে বুঝতে পারে যে তোর এখান থেকে মানে অত্যাচার করতেছে, মানে। ওকে, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, এই জিনিসটাকে ঢাকতে বলেছে যেভাবেই হোক না কেন। হ্যাঁ, তারপরে? তারপর এটা যখন করছে, করার পরে আমি আবার বললাম ঠিক আছে আমি এইভাবেই করবো। পরে আমি ভিতরে যাই, রুমের ভিতরে যাওয়ার পরে আম্মু
ওই রুমে থাকে। পরে লোকটা আমার জন্য ফল নিয়ে আসে, অনেক কিছু খাবার-টাবার নিয়ে আসে। তখন তো আপনি জেনে শুনেই এই কাজে গিয়েছেন। তার আগে তো আপনি জানতেন না আপনার সাথে কি হচ্ছে। না, ততদিনে আপনি জেনে গেছেন এবং আপনি জেনে শুনেই কবিরের সাথে এই জি। তারপর কবির সাথে এরকম হয়। হওয়ার পরে কবিরে ইয়া করে আমি বলি, মানে যেটা বলতে হয় যে আস্তে এটা ওইটা এরকম করে বলি। তখন কবিরে বুঝতে পারে নাই যে আমার আরো একজনের সাথে হইছে। এটা ২য় বার মানে করে নাই। আপনার এই বয়সটাকে দেখিয়ে আপনার মা কবিরের কাছ থেকে বেশি, বেশি টাকা জি। নিচ্ছিল, তাই তো? হ্যাঁ। পরে পাইকার থেকে টাকা নেয়। এরকমই করে অনেক দিনই চইলা যায়। টাকা নেওয়া আশা করে আমাকে দেয় এখানে দিয়ে যায়। আপনাকে এই যেই প্রফেশনে আপনি গিয়েছেন পতিতাবৃত্তি যেটাকে বলে ১২.৫ বছর বয়সে, তাই না? তারপরে আপনার সঙ্গে এই ২য় বার যে ঘটনাটা ঘটে এটাও কি ওই সময়টাতেই কতদিন পরে? এটা তখন আরকি ১৩ বছরের কাছাকাছি এখন ১২ আপনার মা বছর আপনাকে কয় জায়গায় কুমারী মেয়ে হিসেবে দেখিয়েছে? অনেক জায়গায়। অনেক জায়গায় আপনাকে কুমারী মেয়ে হিসেবে দেখিয়েছে যে আপনি ভার্জিন, আপনি কুমারী। এটা দেখিয়ে, দেখিয়ে আপনার মা বেশি টাকা আদায় করত। আর আমিও ওখানে বলতাম। মাই গুডনেস! মানে কেউ বুঝতেই পারত না যে আমি আরো হইছে। এরকম আর কেউ বুঝতে পারত না। প্রিয় শ্রোতা, আমরা আমাদের হ্যালো ইট 920 তে ছোট্ট একটা ভিডিও ক্লিপস দিতে চাই আপনাদেরকে। অনুষ্ঠানের ছোট্ট একটা ভিডিও ক্লিপস। এই মুহূর্তে গেলে আপনারা আমাদের এই যে কথোপকথন আমরা করছি সেটার একটা ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাবেন আমাদের Facebook পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920 আমি আবারও বলছি facebook.com/HELLO8920 ওখানে গেলে আমরা এই যে তাৎক্ষণিক যে কথোপকথনগুলো করলাম সেটা এখানে মূলত জীবনের গল্প সম্বন্ধে তুলে ধরা হয় আপনাদের সাথে। আপনারা জানেন যে অহরহ মানুষের জীবনে ঘটে যায় যে বিষয়গুলো সেগুলো কিন্তু অবশ্যই আপনারা জানেন। তারই ধারাবাহিকতায় আমরা তুলে ধরি এই সকল ভিডিও। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সকল এরকম ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।